নমস্কার, খবর দেখছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 13 তারিখ জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। অসম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের শক্তি বৃদ্ধি, এটাই শুরু দীপ্ত ঘোষণা অভিষেকের। কাশ্মীরে ফের মুখোমুখি সেনা জঙ্গি, চলল গুলির লড়াই। তারপর গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রাসেলসে লাখো লাখো মানুষের বিক্ষোভ। মাথায় ঝুঁটি, কানে দুল, যাদবপুর সাফ করতে অসম থেকে ব্লিচিং আনার কথা বললেন শুভেন্দু। বাগানে ঢুকে দা দিয়ে ছেলের গলা কেটে দিল বাবা। ভারতের অপারেশন সিন্দুরের পরেই সন্ত্রাস ইস্যুতে নড়েচড়ে বসল ঢাকা। 22 মিনিটের ভাষণে পিএম মোদি এমন কি বললেন যে চীন এবং তুরস্কের ভয় পাওয়া প্রয়োজন। যুদ্ধবিরতি হলেও জঙ্গি দমন চলবে, সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এবার আসছি বিস্তারিত খবরে। অসমের পঞ্চায়েত নির্বাচনে বড় সাফল্য তৃণমূল কংগ্রেসের। 5টি পঞ্চায়েতে জয়ী ঘাসফুল শিবিরের প্রার্থী, অর্থাৎ অসমে শক্তি বৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের। এক্স হ্যান্ডেলে অসমে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, এটাই শুরু। অসমে সংগঠন বাড়াতে দীর্ঘদিন ধরেই তৎপর তৃণমূল। গত লোকসভা ভোটে অসমে 4 আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করলেও জয় আসেনি। এরপরেই রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দেন রিপুন বোরা। পরবর্তীতে অসমে ইনচার্জের দায়িত্ব পান বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক। 2026 সালে অসম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে অসমে সংগঠন বাড়ানোর কাজে নেমে পড়েন তিনি। চলতি মাসেই অসমের পঞ্চায়েত নির্বাচন হয়, সেখানেও প্রার্থী দিয়েছিল তৃণমূল। রাজ্য জুড়ে মোট 5টি আঞ্চলিক পঞ্চায়েতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাৎপর্যপূর্ণভাবে এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ আসন কামরূপ জেলার। এরপরই এক্স হ্যান্ডেলে অসম তৃণমূলকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, এটাই শুরু, জয়ী প্রার্থীদের শুভেচ্ছা। আমার বিশ্বাস ধীরে ধীরে অসমবাসীর কাছে বিকল্প হবে তৃণমূল। পেহেলগাঁওয়ে হামলা চালানো সন্ত্রাসবাদীদের এখনো কোনো হদিশ পায়নি ভারতীয় সেনা। তবে ল্যাজের ঠিকানা না মিললেও মাথাদের শেষ করেছে ভারত। এখন শুধু হাতে পাওয়া বাকি বৈশরণে সেদিন ঢুকে পড়া সন্ত্রাসবাদীদের। আর সেই সূত্র ধরেই উপত্যকার নানান জায়গায় চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবারও প্রতিদিনের মতো তল্লাশি অভিযানে বেরিয়ে পড়ে সেনা, কিন্তু তারপরেই বিপত্তি। মুখোমুখি জঙ্গিরা, চলছে গুলির লড়াই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গুপ্তচরদের থেকে খবর পেয়ে কাশ্মীরে শোপিয়ানের শুক্রু কেল্লার তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী। চরের দেওয়া খবর ঠিক হয়, সেখানেই লুকিয়েছিল এক সন্ত্রাসবাদী দল। যাদের হদিশ পেতেই গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা। প্রাণ বাঁচাতে সেনাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসবাদীরাও। তবে কোনো এনকাউন্টার হয়েছে কিনা বা গোটা অভিযানে কোনো জওয়ান আহত হয়েছে কিনা সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে সেনার তরফে এখনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এই প্রতিবেদনটি যখন লেখা হয়েছে সেই মুহূর্তগুলির শব্দ শোপিয়ান থেকে পাওয়া গিয়েছে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, খতম হয়েছে এক জঙ্গিও। উল্লেখ্য, পেহেলগাঁওয়ে সন্ত্রাসী নাশকতার বদলা নিয়েছে ভারত। গত 7ই এপ্রিল বৈশরণে স্বামী হারানোর প্রতিটা মহিলার সিঁদুরের দাম সুদে আসলে বুঝে নিতে অপারেশন সিন্দুর অভিযানে নামে সেনা। উড়িয়ে দেওয়া হয় পাক মদতদুষ্ট একাধিক জঙ্গি ঘাঁটি। বাছাই করে পাক অধিকৃত কাশ্মীর, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে প্রিসিশন অ্যাটাক চালায় ভারতীয় বায়ুসেনা। খতম হয় শতাধিক জঙ্গি। তবে এখনও বৈশরণে অধরা হামলা চালানোর সেই লস্করের ছায়া সংগঠন টিআরএফ এর জঙ্গি সদস্যরা, তাদের হাতে পেতেই চলছে তল্লাশি অভিযান। গতকাল রবিবার দুপুরে ব্রাসেলসে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল এক বিশাল বিক্ষোভে, যেখানে মানুষ ফিলিস্তিনি জনগণের ওপরে ইসরায়েলে চালানো নির্লজ্জ গণহত্যার প্রতিবাদ জানায়। তারা ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং ন্যায় বিচারের দাবি করেন। এই বিক্ষোভের প্রতি প্রায় 60টি বেসরকারি সংগঠন সমর্থন জানিয়েছে। বিক্ষোভটি ব্রাসেলসের উত্তর স্টেশনের কাছে বুলেভার্ড সাইমন বলিভার থেকে শুরু হয় এবং শহরের খাল ধরে দক্ষিণ স্টেশনের দিকে অগ্রসর হয়। বিক্ষোভটি বিকেল 3টের দিকে শুরু হয়। বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিতে শুরু করেন। এছাড়াও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা নিয়ে প্লাকেট প্রদর্শন করে। বিক্ষোভদের নেতৃত্ব দেয় বেলজিয়াম ফিলিস্তিনি অ্যাসোসিয়েশন বিপি, অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল, ফিলিস্তিনি সংগঠন বেইতনা, ট্রেড ইউনিয়ন এফজিবিটি এবং সিএসসিসি, বেলজিয়ামের প্রোগ্রেসিভ ইহুদি ইউনিয়ন সহ আরও কয়েকটি সংগঠন। আয়োজকরা বেলজিয়াম সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকার যেন গাজায় ইসরায়েলের ইচ্ছাকৃত সৃষ্ট মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ গ্রহণ করে এবং গাজা উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাতিগত নির্মূল প্রকল্পের বিরোধিতা করে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে ইসরায়েলের ওপর পূর্ণ সামরিক নিষেধাজ্ঞা আরোপ এবং ইইসিউ ইসরায়েল সহযোগিতা চুক্তি স্থগিত করা। যাদবপুর সাফ করতে অসম থেকে ব্লিচিং ফিনাইল আনার কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সাংবাদিক বৈঠকে তিনি বললেন, অসম থেকে কাছাকাছি রয়েছে, ওখান থেকে ব্লিচিং ফিনাইল আনবো, ওখানে ব্লিচিং ফিনাইল ভালো আছে, আগে যাদবপুর তারপর আলিমউদ্দিন ক্লিন করার ব্লিচিং দিয়ে। সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে প্রশ্ন করা হয়েছিল, ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে অনেকেই অনেক রকম ভিন্ন বক্তব্য পেশ করছেন। সংঘর্ষ বিরোধী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদীরও তুলনা করেছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমার বিরোধী দল যারা যা করেন তারাও একথা বলছেন না, তবে অনেকেই তো যাদবপুর মাইন্ডসেট নিয়ে চলে। সেই সূত্রে শুভেন্দু বলেন, যাদবপুর তো বন্দে মাতরম গাওয়াতে পারবে না, মাথায় ঝুঁটি, কানে লম্বা লম্বা দুল, কথায় কথায় গিটার, ঢাক, ঢোল, এর জন্য বিজেপিকে আনতে হবে। আর তারপরেই আসে ব্লিচিং প্রসঙ্গ। তিনি বলেন, দামি ব্লিচিং ফিনাইল আছে আমাদের কাছে, উত্তরপ্রদেশে ব্যবহার হয়েছে, অসমেও রয়েছে। অসমের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ঝড় হয়েছে, অসম কাছাকাছি রয়েছে, ওখান থেকে ব্লিচিং ফিনাইল আনাবো। এখানে ব্লিচিং ফিনাইল ভালো আছে, আগে যাদবপুরের পর আলিমউদ্দিন ক্লিন করব ব্লিচিং দিয়ে। তবে এই প্রথম নয়, এই ইস্যুতেও এর আগে যাদবপুরকে বিঁধেছেন শুভেন্দু। ক্ষমতা এলে চুলের মুঠি ধরে টেনে বার করে আনার হুমকিও দিয়েছেন তিনি। তবে শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে যাদবপুরের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছেলেকে খুনের অভিযোগ, খোদ বাবার বিরুদ্ধে উঠল এ হেন গুরুতর অভিযোগ। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। ধৃত বাবার নাম বেজনাথ চিকরাবাইক, মৃত ছেলের নাম সমীর চিকবারাইক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের চিলনি চা বাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাবা এবং ছেলের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসায় প্রচন্ড ক্ষুব্ধ হয় বাবা, রেগে গিয়ে বাড়িতে থাকা চা বাগানে ঝুড়নি দা দিয়ে বাবা ছেলের গলায় আঘাত করে বলে অভিযোগ। সেই আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। স্থানীয় লোকজন রাত্রেই গুরুতর আহত অবস্থায় ছেলেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই বাবাকে গ্রেপ্তার করে মেটেলি থানার পুলিশ। আজ ধৃত বাবাকে আদালতে পাঠায় পুলিশ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই ঘটনায় কোনো বক্তব্য দেয়নি। এর আগে জলপাইগুড়ি ধূপগুড়িতে পারিবারিক সমস্যার জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনাতেও পুলিশ গ্রেপ্তার করেছিল অভিযুক্তকে। এবারও সেই একই ধরনের ঘটনা প্রকাশ্যে এলো। পেহেলগাঁওতে গত 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে সদ্য মোক্ষম জবাব দিয়েছে ভারত। 22 এপ্রিলের অভিশপ্ত দুপুরের পাল্টা জবাবে সত্য 7 মে রাত ভারত শুরু করে অপারেশন সিন্দুর। পাকিস্তানের বুকে তীব্র কাঁপুনি ধরিয়ে সেখানকার একের পর এক জঙ্গি ঘাঁটি, বায়ু ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর সন্ত্রাস ইস্যুতে দেখা গেল বাংলাদেশ সরকারকে বড় পদক্ষেপ গ্রহণ করতে। সেই দেশে সন্ত্রাস ইস্যুতে এলো নয়া আইনি বিধান। সন্ত্রাস ইস্যুতে যখন পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে দিল্লি সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে, তখনই দক্ষিণ এশিয়ায় আরও এক দেশ তথা ভারতের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশ সন্ত্রাস ইস্যুতে নিল পদক্ষেপ। বর্তমানে কূটনৈতিক আঙিনায় পাকিস্তানের সঙ্গে বিশেষ সখ্যতা থাকায় বাংলাদেশের ইউনূস সরকার বাংলাদেশি সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করেছে। বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে এই নয়া বিধান এসেছে। এই নয়া আইন অনুযায়ী বাংলাদেশে কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলি জাতি তালিকাভুক্ত করতে পারে এবং সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। আগে বাংলাদেশে যে আইন ছিল তাতে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার কথা বিধানে ছিল না। প্রসঙ্গত, সন্ত্রাস নিয়ে হঠাৎই দেখা যায় বাংলাদেশের বুকে তোড়জোড়। অন্তত মিডিয়া রিপোর্টের তথ্য তাই বলছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী রবিবারই ঢাকায় সে দেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত হয় হাই ভোল্টেজ উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে এই খসড়া অনুমোদনের পর রাত্রেই অধ্যাদেশ জারি করে বাংলাদেশ। জারি হওয়া এই অধ্যাদেশ বলছে, সন্ত্রাসী কাজে সত্তার কার্যক্রম যেমন নিষিদ্ধ করা যাবে, তেমনি ওই সত্তা বা তার পক্ষে কিংবা সমর্থনে প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা দেওয়া নিষিদ্ধ হবে। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। পেহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের হত্যার পর ভারত অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের পর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 মিনিটে এমন কথা বলেছেন যা কেবল পাকিস্তান নয়, চীন এবং তুরস্কের মতো দেশকেও হতবাক করেছে। এই ভাষণ শুধু ভারতের প্রতিক্রিয়ার ইঙ্গিত নয়, বরং এক নতুন কৌশলগত পরিবর্তনের ধারণা। বেজিং এবং আঙ্কারায় প্রতিধ্বনি পিএম মোদী স্পষ্ট বলেছেন, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে হয় না।
জল এবং রক্ত একসাথে বইতে পারে না। এই বক্তব্য পাকিস্তানের জন্য হলেও এই প্রতিধ্বনি বেজিং এবং আঙ্কারায় শোনা গিয়েছে, কারণ এই দুই দেশের ইতিহাস বলে পাকিস্তান যখন সন্ত্রাসবাদ নিয়ে কোণঠাসা হয়েছে তখন তার পক্ষে দাঁড়িয়েছে। মোদি বলেছেন, এখন আমরা সন্ত্রাসের পৃষ্ঠপোষক সরকার ও তার প্রভুদের আলাদা করে দেখব না। এই বক্তব্য বিশ্বমঞ্চে পাকিস্তানের পক্ষে ওকালতি করা দেশগুলোর জন্য, যারা পরোক্ষভাবে সন্ত্রাসকে সমর্থন দিয়ে শান্তির কথা বলে। চীন, যারা জাতিসংঘে মাসুদ আজহারের মতো সন্ত্রাসীদের বাঁচিয়েছে। এখন ভারতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গির মধ্যে এসেছে। পাকিস্তানের ঢাল হওয়া ভারী পড়তে পারে। এই ভাষণ চীন এবং তুরস্কের জন্য ভীতিকর, কারণ ভারত প্রথমবার স্পষ্ট করেছে যে সন্ত্রাসবাদকে কেবল সীমান্তের ঘাঁটি থেকে নয়, এবার বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের দিকেও নজর দিতে হবে। এতদিন ভারত কেবল পাকিস্তানের কাছে জবাবদিহি চাইতো, কিন্তু এখন সন্ত্রাসী নেটওয়ার্ককে কূটনৈতিকভাবে সমর্থন দেওয়া দেশগুলো সমান দোষী। এই 22 মিনিটের ভাষণ ভারতের সন্ত্রাস বিরোধী নীতিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। এখন কেবল এলওসির ওপারে সার্জিক্যাল বা বিমান হামলা নয়, বিশ্ব মঞ্চে ভারত সন্ত্রাসের পৃষ্ঠপোষক দেশগুলিকে চিহ্নিত করেছে। এর কারণে চীন এবং তুরস্ক, যারা পাকিস্তানের ঢাল ছিল, তারাও এখন সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। পাকিস্তানকে বাঁচতে হলে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো নষ্ট করতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, সামরিক আক্রমণের পর আজ সোমবার রাত 8টায় প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তার বার্তায় একদিকে পাকিস্তান রীতিমতো সতর্ক করে দেন, সেই সঙ্গে জঙ্গিবাদ এবং পাকিস্তানের জঙ্গিবাদকে প্রশ্রয় দেন যে ভারত ভালোভাবে দেখছে না, সেটাও পরিষ্কার করে দেন। ভারতের সঙ্গে আলোচনা করতে হলে পাকিস্তানকে সন্ত্রাসবাদকে সমর্থন করা বন্ধ করতে হবে বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি। পাশাপাশি ভারত যে বিরতিকে সংঘর্ষ বিরতি হিসাবে দেখছে না, শুধুমাত্র নজর রেখে অ্যাকশন পরিস্থিতিকে বিরতি দিয়েছে বলেও তিনি জানান। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী ক্রমাগত সক্রিয় রয়েছেন। অপারেশন সিন্দুরের পর তিনি একটানা বৈঠক করেছিলেন। তিনি ক্রমাগত সেনা প্রধান, সিডিএস, এনএসএস এর কাছে অভিযানের খবর নিচ্ছিলেন। 4 দিনের উত্তেজনার পর শনিবার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। তারপর থেকে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা কমেছে। যুদ্ধবিরতির পর আজ 3 বাহিনীর ডিজিএমওরা অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এই সাংবাদিক সম্মেলনে তিনি সেনাবাহিনী বলেছে যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ভারতীয় সেনাবাহিনী পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত। রবিবার ডিজিএমও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।